আচ্ছা ঠিক আছে, তো আমরা স্টার্ট করি যে কিভাবে একটা ফাইল তৈরি করতে পারি। আসলে আমরা ছোট ফাইলটা দিয়ে কেন স্টার্ট করলাম তার পিছনে কিছু কারণ আছে। কারণটা হচ্ছে যে আমি যে ওয়েব টেমপ্লেট দিয়ে শুরু করতে পারতাম, কিন্তু ওয়েব টেমপ্লেট দিয়ে যদি শুরু করতাম আমরা ছোট ছোট বিষয়গুলোকে ধরতে পারতাম না। এখন ছোট জিনিসটা দিয়ে স্টার্ট করছে, যার ফলে আপনার কাজ করার জন্য একটু উৎসাহিত হবেন, অর্থাৎ ছোট কাজ একটু ট্রাই করে দেখে যখন এটা গুছিয়ে ফেলতে পারবেন তখন বাকি কাজগুলো আপনার কাছে সহজই মনে হবে। এটা দিয়ে আমরা স্টার্ট করছি, আশা করি আস্তে আস্তে সবগুলো ফাইলকে আমরা দেখে নেব, বড় ফাইলগুলো কিভাবে সাজাতে হয় সবকিছু দেখবো। তো আজকে ভিজিটিং কার্ডটা যেহেতু দেখাচ্ছি, যে প্রিন্টের জন্য তৈরি হবে, কিভাবে ডকুমেন্টটা সেট করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। আমরা নতুন একটা ডকুমেন্ট নিচ্ছি। এখানে একটা যেটা আমাদের করতে হবে, সাইজটা ঠিক করতে হবে। সেটা দেখালে অনেক কিছু মিস হয়ে যাবে, ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে সেটা মিস হয়ে যাবে। আপনাদের ছোট বিষয়গুলো যেগুলো দিকে অবশ্যই খেয়াল করতে হবে সেটাকে আমি এখানে বলে দেবো অবশ্যই, আর ওইগুলোর ভিতরে এটা পড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তো এখানে আসার পর আমাদের সাইজটা সম্পর্কে একটু চিন্তা করতে হবে। আসলে আমি যে সাইজটা বলে দেবো আপনাদের সবাইকে যে এই সাইজে কাজ করতে হবে এমন কিছু না। আপনি সাইজকে 19-20 করতে পারেন, রাউন্ড শেপ করতে পারেন, ইচ্ছে মতো করতে পারবেন। নর্মালি স্ট্যান্ডার্ড একটা সাইজ হচ্ছে 3.5/2। এটা এই সাইজের ভিজিটিং কার্ডটা একটু বেশি চলে, অর্থাৎ এই সাইজটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। তবে আপনি চাইলে বড় কিংবা ছোট করতে পারেন। 3.5/2 যদি আমার ভিজিটিং কার্ডের সাইজটা হয়, সেক্ষেত্রে আমাকে দুইটা জিনিস অবশ্যই এখানে ইনশিওর করতে হবে। একটা হচ্ছে সেফটি মার্ক, একটা হচ্ছে ব্লিড মার্ক। সেফটি মার্ক এবং ব্লিড মার্ক সম্পর্কে কয়জনে জানি তো সবাই? আচ্ছা, সেফটি মার্কটা হচ্ছে অর্থাৎ আমরা একটা জায়গাকে ছেড়ে দেওয়া, যাকে মার্জিন হিসেবে আমরা নর্মালি ধরে থাকি। আমরা লেখার ক্ষেত্রে বলি যে একটা মার্জিন ছাড়া। কেন মার্জিনটা ছাড়ি? যেন লেখাটা সুন্দর হয়। আর ডিজাইনের ক্ষেত্রে মার্জিনটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার কারণ হচ্ছে যে মার্জিনটা যদি না থাকে সেক্ষেত্রে পড়াতে একটু সমস্যা, এবং কোনো কারণে এটা প্রিন্টিং এ গেলে 19-20 হলে আপনার পড়াটা লেখাটাই কেটে যায়, তখন দেখা যাচ্ছে আর এটা পড়া যাচ্ছে না। পুরো ভিজিটিং কার্ড হয়তো 1000 ভিজিটিং কার্ড আপনি এটাকে প্রিন্টে নিচ্ছেন, 1000টাই নষ্ট, কাউকে সেটা দিতে পারবেন না। সেজন্য মার্জিনটা অবশ্যই ছাড়তে হবে। তো মার্জিনটা যদি ছাড়ি, একটা ভিজিটিং কার্ড 3.5/2, এটার জন্য মার্জিন আমরা কতটুকু ছাড়তে পারি? 0.25। এটা যে একদম 100% অ্যাকুরেট তা না। আমি যদি 0.2 দিই তাতেও কিন্তু চলবে, সমস্যা নেই, কিন্তু 0.25 একটু বেশি চলবে। আমরা সেটা দিয়ে স্টার্ট করি। আমরা কিভাবে ফাইলটা তৈরি করব? এট ফার্স্ট আসলে আমরা ভিতরের অংশটা তৈরি করব, অর্থাৎ যেটা শুধুমাত্র সেফটি পর্যন্ত অতটুকু তৈরি করব। তার কারণ হচ্ছে আমাদের গাইড গুলো দিতে হবে। নর্মালি যদি আমরা গাইড গুলো এভাবে না দিয়ে 3.5 দিয়ে করে ফেলি, তাহলে সেফটি মার্কটা এখান থেকে বের করতে পারবো। সেফটি মার্কটা বের করতে আমার অনেক কষ্ট হয়ে যাবে, সেখানে আমরা ছোট দিয়ে শুরু করতেছি। এখান থেকে আমি এটাকে ইঞ্চিতে কনভার্ট করে নিলাম। দেন এখানে 3.5 আমার মেইন সাইজ, এখান থেকে মাইনাস করব কত? সেফটি মার্কটা মাইনাস করব কত? তাহলে 3.25। হাইটটা কত দেব? 1.75। আমরা কি বুঝতে পারতেছি ব্যাপারটা? আচ্ছা, এবার হচ্ছে রেজুলেশন। এটাকে অবশ্যই 300 রাখতে হবে। এটা যদি 72 থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ফাইলটা অ্যাপ্রুভ হবে না। আর তার কারণটা হচ্ছে প্রিন্টিং এ গেলে এটার কোয়ালিটি ভালো থাকবে না। যাকে 300 আমরা অবশ্যই করে দেব। এখানে কালার মোডটাকে সিএমওয়াই করতে হবে, CMYK। 8 বিটে আপনি কাজ করতে পারেন, 32 তে কাজ করতে পারেন, তবে 8 হচ্ছে স্ট্যান্ডার্ড। ঠিক আছে, এখানে আসি ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে না। দেন ওকে করলাম। হ্যাঁ, ভিডিও চলতেছে। এবার আসি আমাদের যেটা করতে হবে, সেফটি মার্কটা দিতে হবে। আর কিভাবে সেটাকে দেব? গাইডের মাধ্যমে। আমরা যদি কন্ট্রোল আর থাকে তাহলে তো রুলারটা দেখাই যাবে, আর না থাকলে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলারটাকে এনে এখান থেকে গাইড গুলোকে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে সেফটি মার্ক হলো। এবার আমার মেইন ডকুমেন্টটা তৈরি করতে হবে, যতটুকু প্রিন্টিং এ পাঠাবো সেটা কোথা থেকে করতে পারি? ইমেজ থেকে ক্যানভাস টাইপ, এখানে গিয়ে আমি ইঞ্চিতে করে 3.5। আচ্ছা, এটাই কত করে দেব? 3.5 না, এটাই করে দেব 2। দেন এখান থেকে ওকে করতেছি। তার মানে এটা কি হলো? আমার টোটাল যতটুকু প্রিন্টিং হবে ততটুকু হলো। তো এখান থেকে এটাকে গাইড দিয়ে আমাদের দেখিয়ে দিতে হবে। একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে গাইড গুলো, এগুলো অবশ্যই দিতে হবে। এই 4টা যদি গাইড আপনাদের না থাকে সেক্ষেত্রে আপনাদের ফাইলটা সফট রিজেক্টেড হয়ে যাবে। আপনার ডিজাইনটা ভালো ছিল কিন্তু গাইডটা নেই, সেক্ষেত্রে আপনারটা সফট রিজেক্ট করা হবে, এবং আপনাকে গাইডটা অবশ্যই দিয়ে দিতে হবে। এটা মাথায় রাখবেন, ঠিক আছে? না, এটা এখানে গাইড গুলো ডিলিট করবেন না, এগুলো এইভাবে থাকবে। গাইড গুলো কখনোই প্রিন্টিং এ সমস্যা করবে না আপনাদের। প্রিন্টিং গেলে গাইড গুলো আসে না কখনো, ঠিক আছে? গাইড সহই সেভ করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, 0.25।
এবার আসি, এতটুকু হচ্ছে আমাদের মেইন সাইজটা তৈরি করলাম। এর সাথে আমাদের একটা ব্রিড মার্ক দিতে হয়। ব্রিডটা কি আমি একটু আপনাদেরকে ব্রিড করে দিই। ব্রিডটা হচ্ছে যে এটা প্রিন্টিং এ যাওয়ার পর অবশ্যই একটা বড় কাগজে প্রিন্ট হবে এবং এটাকে কাটতে হবে, তাই না? যদি কাটার ক্ষেত্রে আমার টোটাল ডিজাইনটা এটা ছিল, কাটার ক্ষেত্রে দেখা গেছে একটু ভিতরে দিয়ে কেটে ফেলছে অথবা একটু বাইরে দিয়ে কেটে ফেলছে, তখন কি হবে, আমরা কতটুকু আমার কতটুকু কাটা হবে সেটা এই ব্লেডের মাধ্যমে সেটা প্রকাশ করে দেয়। আমি একটু ডিজাইন করলে বাকিটা বুঝতে পারবো। ব্লেডটা অ্যাড করি, ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখানে কত করবো, 3.75 অর্থাৎ 0.25 যোগ করতেছি। আর এখানে 0.25 যদি করে 25 দেন ওকে। এখানে আর আমাদের গাইড দেওয়ার দরকার নেই, কারণ এটা অলরেডি তৈরি করা আছে, এখানে গাইড কোনোভাবে দিতে হবে না। এখানে কালারটাকে আমি একটু চেঞ্জ করে দিই। উল্টা ভাবে করি, প্রথমে 3.75 নিয়ে তারপরে আসি, সমস্যা নাই। আচ্ছা, 3.75 নিয়ে আসলে আপনি প্রবলেমে পড়বেন। আপনি কিভাবে বের করবেন এটার ভিতরে সাইজ কোনটা কতটুকু, কিভাবে বের করবেন এটার ভিতরে 3.75 হচ্ছে এতটুকু বা 3.5 এতটুকু বের করতে পারবেন? ক্যানভাস সাইজে গিয়ে বড় করতে পারবেন। ছোট করলে তখন পুরো অবজেক্টটা ডকুমেন্টটাই ছোট হয়ে যাচ্ছে আপনার। ছোট থেকে শুরু করবেন, ইজিলি করতে পারেন, বড় থেকে ছোট করতে পারবেন না, করলে আগেরটা হারিয়ে যাবে। ঠিক আছে, এই ওয়েতে করবেন আপনারা। এখানে আসলাম, আসার পর এবার আমরা ফাইলটা একটু তৈরি করার চেষ্টা করি যে কিভাবে কি করা যায় একটু দেখে নিই। এট ফার্স্ট আমরা একটা লোগোকে নিয়ে আসি। আচ্ছা, লোগো ইউজের ক্ষেত্রে কিছু কথা আছে। কি ধরনের লোগোকে ইউজ করবেন আপনারা? অবশ্যই ভিজিটিং কার্ড করেন, ফ্লায়ার করেন, ভিশিয়ার করেন, ওয়েব টেমপ্লেট করেন, লোগো তো ইউজ করতেই হবে। এটা আপনারা আপনাদের পার্সোনাল একটা লোগোকে ইউজ করতে পারেন। যদি পার্সোনাল লোগোটা দিয়ে আপনারা ভালো করতে পারছেন না দেখেন, সেক্ষেত্রে আমাদের লোগোটা ইউজ করতে পারেন। এরপরে যদি মনে করেন না আপনি বাইরে থেকে করবেন, তাহলে আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে হবে যে এই লোগোটা যদি আপনি ইউজ করেন কোনো প্রকার প্রবলেম নেই। আপনি ব্র্যান্ডেড একটা কোম্পানির লোগোকে ইউজ করেন, লাইক নোকিয়া, তারা এটা দেখার পরে যে নোকিয়ার লোগোটা এখানে ইউজ করলে হয়তোবা আপনার এটার নামে রিপোর্ট করবে। যদি রিপোর্ট করে সেক্ষেত্রে আমরা প্রোডাক্টটা বাদ দিতে বাধ্য হবো। তো এমন কোনো প্রোডাক্ট ইউজ করবো না যেটা ব্র্যান্ডেড এবং আপনাকে সেটার জন্য প্রবলেম পোয়াতে হবে। তো নিজের লোগো ক্রিয়েট করা বেটার। তার পাশাপাশি যদি না থাকে, আপনার লোগো না তৈরি করতে পারেন বা ভালো লোগো হচ্ছে না, কারণ একটা লোগোই পারে পুরো একটা ডিজাইনকে সুন্দর করে দিতে। লোগোর উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। লোগো একটা কোম্পানি যখন তারা তাদেরটা বসাবে, হ্যাঁ তারা তাদেরটা বসাবে, বাট আমি একটা আকার তো তাকে দেখাতে হবে, ডেমোটা তাকে দেখাতে হবে। এটা সম্পূর্ণ আপনার ইচ্ছে। আমি আমার নিজস্ব একটা লোগো করে নিয়ে আমার সবগুলো, হ্যাঁ সবগুলো বিজনেস কার্ডে একই লোগো আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসি। না, এখানে কোনো লিঙ্কের সিস্টেম নেই, এটা বোঝাতে হবে না, কারণ আমাদের এটা লেয়ারে হয়ে যাচ্ছে, কোনো লিঙ্ক নেই। ঠিক আছে, আচ্ছা মনোযোগ দিয়ে বিষয়গুলো আমরা শোনার চেষ্টা করি একটু। আসলাম, আমি লোগোটাকে নিয়ে আসলাম এখানে। তার পাশাপাশি হয়তো আমি আদার্স ইনফরমেশন দিতে হতে পারে। আমি দুইটা পার্টি তৈরি করব, একটু শর্টলি সেটা করে নেব। আমি এখানে ড্রাগ করে নিয়ে আসলাম অটোমেটিক একটা লেয়ার, পিএনজি লেয়ার, এবং সেটা কিসে আছে, স্মার্ট অবজেক্টে আছে। আচ্ছা ঠিক আছে, এটা করলাম। এবার আসি, একটা ছোট আমি একটা দাগ দিতে চাচ্ছি এখানে, এইভাবে একটা দাগ দিতে চাচ্ছি। কি দিয়ে করতে পারি? আমরা এখান থেকে যে লাইনটা আছে দেখেন, সিঙ্গেল লাইন আছে, এটা দিয়ে করতে পারি না? একটা কথা মাথায় রাখবো, কোন প্রকার নরমাল লেয়ারে কাজ করা যাবে না। কোন প্রকার লাইক এখান থেকে একটা লেয়ার নেবেন, নিয়ে কাজ করবেন, এই ধরনের লেয়ার সেটা যেন না হয়। যত কিছু করবেন সেটা শেপে হতে হবে, তাই সেটা ক্ষুদ্র একটা লাইন হোক, ক্ষুদ্র একটা অবজেক্ট হোক, সেটাকে শেপে করতে হবে। বুঝতে পারলাম কি? শেপ। টেক্সট বাদে, টেক্সট অটোমেটিক সেটা হবে, টেক্সট বা শেপ হবে না। তাহলে এখান থেকে এই ধরনের লেয়ারকে ক্রিয়েট করে আমরা কাজ করব না। আমি কি চাচ্ছি, একটা রেক্টেঙ্গেল তৈরি করতে চাচ্ছি। আমি কি এখান থেকে রেক্টেঙ্গেলটা তৈরি করতে পারবো না? তাহলে আমাকে নর্মাল ওইখান থেকে নেওয়ার দরকার আছে। আচ্ছা, কেন নিব না সেটা একটু আমাদের জানতে হবে। যদি জানি তাহলে আপনারা বুঝতে পারেন বাকিটা। না নেওয়ার কারণটা হচ্ছে, এটাকে প্রিন্টিং এ যাওয়ার পরে নর্মাল লেয়ার হলে আপনি যে কালারটা দিলেন তার 80%ই দেখা যাচ্ছে আসবে না, অথবা 50% আসছে, 50% আসেনি, তারপরেও সমস্যা করবে, তারপরেও আসবে না। কালারটা 100% আসবে না। এখানে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই শেপে করতে হবে। আবার পাশাপাশি ছোট বড় করার ক্ষেত্রে আপনার ডিজাইনটা করলেন, একটু 19-20 করে দেখেন, ছোট বড় করবেন, নর্মাল যে কালারটা করছেন সেটা নষ্ট হয়ে গেছে, যে কালারটা আপনি পিক করে নিয়ে আসছেন সেটা নষ্ট হয়ে গেছে। ওইসব কারণে এখানে আপনার নর্মাল লেয়ারটাকে সাপোর্ট করা হয়। বুঝতে পারলাম কি? তবে ওয়েব পেজ এটা হচ্ছে কিসের জন্য, আমাদের
ইলেকট্রনিক মিডিয়ার জন্য, ওইখানে কিন্তু নর্মাল লেয়ার আমরা ইউজ করতে পারবো। কিন্তু এইসব প্রিন্টিং এর জন্য যেই কাজই করি সেখানে কোনো প্রকার নর্মাল শেপ ইউজ করবো না। ইভেন কোন ধরনের মার্কেটে এটা সাপোর্ট করে না। আপনি যদি গ্রাফিক রিভারের জন্য কাজ করেন এটা সাপোর্ট করবে না, আপনি যদি কোড গ্রাফের জন্য কাজ করেন এটা সাপোর্ট করবে না, তারপর আপনি যদি ডিজাইন ক্লিকের জন্য কাজ করেন এটা সাপোর্ট করবে না। এই ধরনের যত সাইড আছে পৃথিবীতে কেউ সাপোর্ট করবে না। ঠিক আছে, তো এখানে আসি, আমরা সবকিছুই আসলে শেপ দিয়ে করতে পারছি, তাহলে আমি কেন নর্মালটা নেব? শেপটা কি করতেছে, তার রেশিও অনুসারে সে বাড়ায় নিচ্ছে। আমি যতই বড় করতেছি সে তার যে রেজলিউশন সেটাকে নষ্ট করতেছে না, যতটা আমি গাণিতিক হারে সে কি করতেছে, যোগ করতেছে এটার সাথে। আর নর্মাল লেয়ার কি করতেছে, এটাকে টেনে বড় করে ফেলতেছে। তো ওটা থেকে আমরা বের হয়ে চলে আসবো। হ্যাঁ, পেন টুল দিয়ে তো শেপ তৈরি করা যায়। শেপ তো বলেই ফেলছেন ভুলে। আপনি কোশ্চেনটা করতে চান পেন টুল দিয়ে যদি কোনো সিলেকশন তৈরি করে, কিন্তু ভুলে বলে ফেলছেন শেপ তৈরি করলে। আসলে শেপ তৈরি করা যায়। পেন টুলে দুইটা মোড আছে, একটা পাথ মোড, একটা শেপ মোড। তো আপনি সেখানে শেপে কাজ করেন, পাথ মোডে যে কোনো কাজ করেন সেটা অ্যাপ্রুভাল হবে না। বুঝতে পারলাম কি? আর যদি আপনি এখানে নর্মাল কোনো লেয়ার নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনাকে হার্ড রিজেক্ট করা হবে। হ্যাঁ, অর্থাৎ আমি সফট এবং হার্ড দুইটার কিন্তু কারণগুলো বলবো বলছিলাম। কথায় কথা প্রত্যেকটাই আসতেছে। নর্মাল লেয়ারে হলে আপনাকে কোন প্রকার সাজেশনই দেওয়া হবে না, আপনি সরাসরি রিজেক্ট করে দেওয়া হবে। তার কারণ হচ্ছে আপনাকে যদি ভুল ধরতে যায় দেখা যায় 25 থেকে 30টা ভুল আসবে। এতগুলো ভুল লেখার মতো সময় কিন্তু এখানে নেই। আর সেজন্য আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি, আপনারা অবশ্যই নর্মাল কোনো লেয়ারকে ইউজ করবেন না। এবার আসি, আমি ছোট্ট একটা লাইন ক্রিয়েট করতে যাচ্ছি। দেখেন এখান থেকে লাইন ক্রিয়েট করতে যাচ্ছে, পারবো এখান থেকে। এটা দিয়ে যদি লাইন দিয়ে, এটা কি শেপ হচ্ছে না? দেখেন তো এটা শেপ হয়ে গেছে। শেপ গুলো দিকে একটু খেয়াল করে নেবেন, এগুলো চেহারাগুলো এরকম হয়। আমি যেন কোনো ডিজাইনের ভিতরে এরকম কোনো লেয়ার না দেখি যে লেয়ারটা নর্মাল হয়ে আছে, তাহলে এখান থেকে এটা ডিলিট করে দিলাম। এখানে এটা আছে, এটাকে একটু নিয়ে আসি। আচ্ছা, তারপর হয়তো আমি টাইপ করব। টাইপোগ্রাফির ক্ষেত্রে আরেকটা বিষয় আছে যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটাকে টাইপোগ্রাফিটা মেনটেন করা এবং ফোকাস জায়গাটাকে ঠিক রাখা। আপনি কি করবেন, এই পেজের ভিতরে আপনার ফোকাস জায়গা কতটুকু থাকবে? লোগোটা থাকবে। অবশ্যই লোগোটার চারপাশে এমন কিছু রাখবেন না যার কারণে লোগোটা হারিয়ে গেছে। একটা ভিজিটিং কার্ডের ভিতরে ফন্ট পেজে কি সবচেয়ে ইম্পর্টেন্ট? কোম্পানির লোগো আর কোম্পানির স্লোগান, এই তো। আপনি লোগো আর স্লোগান রাখেন, তার পাশে এমন এমন কিছু জিনিস দিলেন যার কারণে এগুলোই বোঝা যাচ্ছে না। ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, তার মানে কিন্তু আপনার টাইপোগ্রাফিক প্রবলেম আছে। এই টাইপোগ্রাফিক প্রবলেমটাকে আপনাকে অবশ্যই সলিউশন করতে হবে, আপনার টার্গেটেড জায়গাটাকে হাইলাইট করতে হবে। আর যদি এই ধরনের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনাকে সফট রিজেক্ট করা হবে এবং সেক্ষেত্রে বলে দেওয়া হবে আপনার টাইপোগ্রাফিক প্রবলেম গুলোকে সলভ করেন। এর সাথে সাথে আরো কিছু আপনার দিক বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্ট। আমি একটু লিখি। আচ্ছা আসি, এবার এটা একটু ছোট করে নিই। লাইন গ্যাপ, একটা থেকে একটা লাইনের কতটা দূরত্বে আছে সেটা আমাদেরকে ঠিকভাবে দেখতে হবে, অর্থাৎ এটার সাথে যায় কিনা। যেমন এটা এখন যতটা দূরে আছে, আসলে দুটো রেখে কি মানানসই হচ্ছে? মানানসই হচ্ছে না। এখানে আমার মনে হয় আর একটু কাছাকাছি থাকলে বেটার হতো। এটাকে বলা হচ্ছে লিডিং, এটাকে বলা হচ্ছে লিডিং। এই লিডিংটাকে আপনাকে অবশ্যই কন্ট্রোল করতে হবে, লিডিংটা যেন ঠিক থাকে এবং দেখতে কিন্তু যেন ভালো লাগে। একটা লাইনের সাথে একটা লাইন কানেক্টেড সেটা আপনাকে বোঝাতে হবে। এখানে বোঝা যাচ্ছে যে একটা লাইন এটা আরেকটা লাইন, কিন্তু আসলে ব্যাপারটা কি, এটা কোম্পানির নাম, এটা হচ্ছে তার স্লোগানটা, তাহলে একটার সাথে একটা অবশ্যই কানেক্টেড। এখানে আমাকে এই লিডিংটাকে অবশ্যই কন্ট্রোল করে নিতে হবে। তারপর আসি এটার প্লেসমেন্ট। আমি একটু লিডিংটা কমায় নিই। এটাই হয়তো বা এখানকার জন্য বেস্ট হবে। আচ্ছা, এবার আসি প্লেসমেন্ট। আমি এটাকে কোথায় রাখবো? এটাকে যদি আমি এই পাশটায় করে রাখি তাহলে আমাকে অ্যালাইনমেন্ট ফলো করতে হবে, রাইট অ্যালাইনমেন্ট। যদি এই পাশটায় রাখি আমাকে অ্যালাইনমেন্ট ফলো করতে হবে, লেফট অ্যালাইনমেন্ট। আমি যদি এখানে আসি, এটাকে সিলেক্ট করলাম, ডান পাশে রাখতে চাচ্ছি, এটাকে ঠিক এইভাবে দিতে হবে, এইভাবে এই অ্যালাইনমেন্টটাকে ফলো করতে হবে। যদি আমি এই পাশে রাখতে চাই, এই যে এইভাবে যদি রাখি সেক্ষেত্রে আপনারটাকে সব সিলেক্ট করা হবে। তার কারণ হচ্ছে সে আসলে পড়াটা স্টার্ট করবে এখান থেকে, স্টার্ট করলো, তারপর এখানে এসে সিনিয়রটাকে এখান থেকে স্টার্ট করতে হবে, তার অ্যালাইনমেন্টের লেফট। আবার এদিকটাকে যদি রাখি অ্যালাইনমেন্ট রাখতে হবে এটা। বুঝতে পারলাম কি? কোনটা আমি ডিজাইন করতেছি, ডিজাইন আইকন গুলো এখানে রাখলাম, কিন্তু অ্যালাইনমেন্ট ফলো করলাম এখানে, তাহলে ডিজাইনটাকে দেখতে ভালো লাগবে। তাহলে আইকন যেহেতু এই পাশে রাখছি
আমার অ্যালাইনমেন্টটা এই পাশটায় রাখতে হবে এবং এইভাবেই সেই অনুসারে কাজ করতে হবে। এখানে এই দাগটার মানে কি, আমি এই পাশটা অ্যালাইনমেন্ট করছি, যার ফলে আমাকে এটা এভাবে রাখলে ভুল হিসেবে গণ্য হবে, এটাকে রাখতে হবে এই অ্যালাইনমেন্টে। বুঝতে পারলাম কি? প্রত্যেকটা ক্ষেত্রে এরকম আপনাকে ডিসাইড করে নিতে হবে। যদি আপনি রাইট সাইড নিয়ে আসেন সেক্ষেত্রে অবশ্যই এটাকে মেনটেন করবেন, লেফট আনলে এটাকে মেনটেন করবেন। এই দুইটা ভুল যেন কোনোভাবেই না হয়, অ্যালাইনমেন্টের ভুল। তাহলে এখান থেকে আমরা এটাকে একটু চেঞ্জ করে নিই, এটা অ্যালাইনমেন্টে রাখতে চাচ্ছি, নিয়ে আসলাম, দেন একটু ছোট করে এটাকে ছোট করে নিই। আচ্ছা, এবার আসি আমাদের হয়তো বা ডিজাইনের সাথে আরো কিছু জিনিস থাকবে। এখন সলিড কালার দেয়, আমার হয়তো বা একটা শেপ এরকম দিতে হতে পারে না, বিভিন্ন ধরনের শেপ নিয়ে আসবো, ডিজাইন আনবো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমার অনেক কিছুকে নিয়ে আসবো। তো আমি চাচ্ছি এই ধরনের একটা অ্যাঙ্গেল তৈরি করতে, যেটা দেখা যাবে এইভাবে। এই অ্যাঙ্গেলটাকে যদি তৈরি করে আমি কোথায় থেকে শুরু করবো এবং কতটুকু রাখতে হবে সেটা আমাকে নির্ধারণ করে দিতে হবে। কিভাবে শুরু করতে পারি, আমি এখান থেকে শেপ নিয়ে রাউন্ডেড শেপ যেটা আছে এটাকে ইউজ করবো। এই ধরনের শেপ, আর রাউন্ডটা অনেক কম হয়ে গেছে, আমি রাউন্ডটা একটু বাড়িয়ে নিই। এখানে 10 পিক্সেল রাউন্ড দিলাম। আচ্ছা, এবার আসি কেন আমি এতটুকু বাইরে নিয়ে আসি। এখানে দেখেন আমার ডিজাইনটা কতটুকু ছিল, এতটুকু না, এটা তো ব্রিড, তাই না? আমি কেন ব্রিড পর্যন্ত ক্যারি করালাম? ব্যাকগ্রাউন্ডে আমার যত ডিজাইন থাক তার সবকিছু ব্রিড পর্যন্ত ক্যারি করবে, তার কারণ কি? এবং আপনাদের সেটা করতে হবে। যদি এই ডিজাইনটাকে আপনি এভাবে না করে যদি এভাবে করেন, এভাবে করেন, সেটা ভুল হিসেবে গণ্য হবে এবং সেটাকে অ্যাপ্রুভ করা হবে না। আপনি এইভাবে ডিজাইনটা করতেছেন, এদিকে একটা থাকবে, ওইদিকে একটা থাকবে, এবং ডিজাইন দেখতেও খুব ভালো লাগবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন এটা প্রিন্টিং এ যাচ্ছে, আমি একটা কপি নিয়ে দেখাই তাহলে বুঝতে পারবেন। আরেকটা, আপনার যখন এটা প্রিন্টিং এ যাচ্ছে, প্রিন্টিং এ যাওয়ার পর সে কতটুকু কাটবে, এতটুকু কাটবে না, 7.5টাই কাটবে। কাটার সময় সে কি করবে, কি এদিকে কেটে ফেলবে। এদিকে কাটার পরে এই জায়গাটাতে কি দেখা যাবে, আমি যে ডিজাইনটা দেখাতে চাচ্ছি সেটা কি আসবে? আমার ডিজাইন প্রিন্টিংটা প্রবলেম হয়ে গেল, তার মানে আমার ডিজাইনটা কি অ্যাপ্রুভাল না। কিন্তু আমি যদি এটাকে এতটুকু পর্যন্ত ক্যারি করে দিতাম, আমার ভুলে এখানে কাটলো, আমার কি কোনো সমস্যা আছে? বুঝতে পারলাম কি ব্যাপারটা, কেন এতটুকু আনতে হবে। ব্লিড মার্কটা দিয়ে বলে দিচ্ছে যে এতটুকু ব্লিড, কিন্তু এর নিচে ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা আছে। ব্যাকগ্রাউন্ড ডিজাইনটা যেহেতু আছে, তোমার প্রিন্টিং এ কোনো প্রকার সমস্যা হবে না। আর এই ব্লিডটা অবশ্যই দিতে হবে এবং প্রত্যেকটা ডিজাইনকে এতটুকু পর্যন্ত ক্যারি করাতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? আপনি এখানে একটা শেপ দিবেন, এরকম একটা রাউন্ড শেপ নিয়ে আসছে, তাহলে এখান থেকে শুরু করে ঘুরে এনে যদি এভাবে মিলাই দেয়, এটা হবে না। শুরু করতে হবে কোথা থেকে, এখান থেকে শুরু করে ব্লিড সহ দেখাই দিয়ে নিয়ে আসতে হবে, যেন এটা এদিক সেদিক কাটা গেলেও আপনার ডিজাইনটা থাকে। শুধুমাত্র কোনটা, ব্যাকগ্রাউন্ড যতগুলো ডিজাইন হবে সেগুলো টেক্সটকে কি এখানে নিয়ে দেবো? টেক্সট কিন্তু সেফটি মার্কের বাইরে যেতে পারবে। যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো কোনোভাবেই যেন এই সেফটি মার্কের বাইরে না যায়। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে, তো আমরা এখান থেকে একটু সেট করে নিই তাহলে। আমরা কি বুঝতে পারতেছি? আদার্স মার্কেট প্লেসে যখন কাজ করছি তখন কি এই জিনিসগুলো মেনটেন করছিলাম? হ্যাঁ, এগুলো মেনটেন করতে হবে। আচ্ছা, এখানে আসি, যেমন কালার ইউজ, আরেকটা ব্যাপার আমি এখানে বলে যাই। কালার চুজের ক্ষেত্রে, কালার ইউজের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে আপনার ভিজিটিং কার্ডটা তৈরি করার সময় অবশ্যই আপনাকে একটা কালারকে চুজ করে নিতে হবে। কি ধরনের কালার কনসেপ্টের উপর কাজ করবেন, সেই কনসেপ্টের কালারটা আপনাকে ফ্রন্ট এবং ব্যাক দুইটা সাইডে আপনাকে টাচে রাখতে হবে। এখানে আমার কনসেপ্ট যদি আমি জেনারেট করি, কোনটার উপর চাচ্ছি, আমি যদি ব্ল্যাকে চাই সেক্ষেত্রে আমার এটা ঠিক আছে, বাট আমি যদি লোগোর সাথে ম্যাচিং করি তাহলে কি আমার কালারটা ঠিক আছে? কালারটা কিন্তু ঠিক নেই। তাহলে আমাকে এখানে চিন্তা করতে হবে আমার টার্গেটেড কালার কোনটা, সেই কালার উপর বেস করে আমাকে সেই কালারটাকে ফ্রন্ট এবং ব্যাক দুইটা জায়গায় নিয়ে আসতে হবে, যেন কেউ ফ্রন্ট দেখলে বুঝতে পারে এটা ওই কালারের ব্যাক ছিল। ক্লিয়ারিটি ব্যাপারটা? আচ্ছা, তো এখান থেকে আমরা একটু কালারটাকে চেঞ্জ করে নিই তাহলে।
আমরা কি করলাম, লোগোর সাথে একটু ম্যাচ করে রাখলাম। এবার আসি আর কি কি করতে হবে। ভিজিটিং কার্ডের যে ব্যাক সাইডে এর বেশি বেশি ইনফরমেশন থাকে না। ফন্ট কাকে বলে, ব্যাক কাকে বলে, এই পার্থক্যটা বুঝি তো, কোনটাকে ফন্ট বলে কোনটাকে ব্যাক বলে, অনেকে সেটাতে একটু ভুলে ফেলি। যেটা কি, আমরা ভিজিটিং কার্ডটা দেই কেন, আমার কন্ট্যাক্ট ইনফরমেশন তাকে দেওয়ার জন্য। দেওয়ার সময় দেখবেন যে আপনি যদি কারো থেকে ভিজিটিং কার্ড নেন, আপনার হাতে সে কোন সাইডটা দিচ্ছে, যে সাইডে তার নাম্বার আছে, আর যেটা আপনার চোখের সামনে দিচ্ছে সেটাই তো ফন্ট, তাই না? তাহলে আমাদের যেখানে নাম্বার আমার কন্ট্যাক্ট ইনফরমেশন থাকছে সেটাকে বলতেছি ফন্ট। ব্যাক কোনটা, ব্যাকটা আমরা নর্মালি দেখলে মনে হয় এটাই ফন্ট, নর্মালি দেখলে এটা ফন্ট মনে হয় না, যেখানে আমার লোগো আছে কোম্পানির নাম আছে, আমার সেটাই ফন্ট। আসলে এটা না, ফন্ট হচ্ছে ওইটা যেটাতে আমার কন্ট্যাক্ট ইনফরমেশন আছে। তাহলে এটা আমাদের ব্যাক ফাইলটা তৈরি হলো। এবার আসি, এতটুকু তো ব্লিড করলাম, এই ব্লিডটাকে আমাকে বুঝিয়ে দিতে হবে, ক্লায়েন্টকে বুঝিয়ে দিতে হবে। আমার ডিজাইনের ভিতরে সেটা দেখানো যাবে না, পেজটা আমার কোনোভাবেই যেন না দেখতে পায়। সেটার জন্য আমি কি করতে পারি, আমি একটু ব্লিডটা তৈরি করে নিই। রেক্টেঙ্গেল দিয়ে বাইরে একটা অবজেক্টকে ক্রিয়েট করলাম সবার উপরে, সবটাই কি হয়ে গেছে, নিচে পড়ে গেছে। দেখুন এই লেয়ারটা আছে সবার উপরে, সবার উপরে যে লেয়ারটা আছে সেটা পরিপূর্ণ এবং কালারফুল হওয়ার কারণে নিচে সবগুলো দেখা যাচ্ছে না। আমি কি করতে পারি, মাঝখানে এই জায়গাটাকে যদি কেটে ফেলে দিই তাহলে তো ভিতরটা দেখা যাবে, তাই না? কিভাবে কাটতে পারি, আমাকে কোন অপশনটা ইউজ করবে, এখান থেকে সাবস্ট্রাক্ট। আমি বলে দিচ্ছি যে তুমি এই জায়গাটাকে প্রিন্টিং এ পাঠাবা, তুমি তোমার এই জায়গাটুকু প্রিন্ট হবে। এবার কি দেখা যাচ্ছে আমার ডিজাইনটা? দেখা যাচ্ছে। আমি কি করি, ব্লিডের কালারটাকে একটু চেঞ্জ করে দিই, আমরা একটু ডিফারেন্ট কালার দেবো যেন খুব সহজে সে বুঝতে পারে এটা ব্লিড, এটা আমার প্রিন্টিং এর জন্য। সেটা কি বোঝা যাচ্ছে? এবার এটা কি আমাদের ব্লিড, এটা হচ্ছে আমার প্রিন্টিং ডিজাইন, এতটুকু প্রিন্ট হবে। এবার দেখেন ব্লিডটা সম্পূর্ণ এখানে, এটা না না এটা লাগবে না, আমি তো ফার্স্টে ক্লিয়ার করে দিলাম এটা লাগবে না, কারণ এরপরে তো নেই কিছু, আমি তাকে বুঝাবো। এরপরে নেই, আমাদের লাগবে এই দুটা, একটা সেফটি, এটা হচ্ছে আমার মেইন প্রিন্টিং সাইজ। দেখেন এখান থেকে আমি ব্লিডটা অফ করলে ব্লিডটা কতটুকু দেখাচ্ছে, তো এতটুকু আমি সাবট্রাক্ট দিয়ে আমি কেটে দিচ্ছি, খুব সহজে এটা বানানো সম্ভব। তারপরে যদি জটিল লাগে আপনারা আমি ফাইল দিয়ে দিব, সেই ফাইলটা থেকে আপনারা ইউজ করতে পারেন, সমস্যা নেই। এবার দেখেন এটাকে আমাদের কাজ করার সময় সিনসিয়ার হয়ে কাজ করতে হবে, একটু ভালোভাবে নজর দিয়ে যেন 19-20 না হয় সেটাই কাজ করতে। আমি এখানে যে জিনিসটা করতেছি বারবার জুম আউট জুম ইন করতেছি না, কিন্তু প্রফেশনাল যখন আমি কোনো ক্লায়েন্টের জন্য কাজ করি তখন কি এভাবে করি? আসলে এভাবে না, তখন কিন্তু আমি জুম ইন করে করে দেখতে হয় যে প্রত্যেকটা জায়গা আমার ঠিক আছে কিনা। এখন আমি দ্রুততা দেখানোর জন্য আপনাদের এই জিনিসগুলো করে দিচ্ছি, করে দেখাচ্ছি, বুঝতে পারছি? আমরা কাজ করার সময় এই জায়গাগুলো দেখুন, আমি কিন্তু নর্মাল চোখে ধরতে পারতেছি আমার কাটাটা একটু ভুল হচ্ছে হয়তো, বা দেখেন একটু জুম করতে এই পাশটা কাটা ভুল হচ্ছে, কিন্তু আমি জুম করে যদি কাটতাম যে ভুলটা হতো, এই ভুলটা কিন্তু হতো না। আপনাদের এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনাদের এই কাটাকাটির সময় বা অ্যালাইনমেন্ট ঠিক করার সময় অবশ্যই নজর রাখতে হবে। কথা বলবেন না, না না এখান থেকে আপনি আউটলাইন দেখতে চাচ্ছেন, এরকম কিছু না, এখানে কথা বলবেন না প্লিজ। আচ্ছা, তো এখানে আসলাম, আসার পরে ফন্টে আমরা এর বেশি কিছু দেখতে পাই না, কিন্তু না এমন কোনো কারণ নেই তো, আপনি জাস্ট দুইটা ক্লিক করে তো কালারটা চেঞ্জ করে দিতে পারতেছেন। আপনি রেড কালারের উপর কাজ করছেন, ব্রিডটাও রেড দিলে মনে করবে এটা ডিজাইন, এমন একটা ব্রিড দিতে হবে যেটা সম্পূর্ণ ডিফারেন্ট কালার, এটার সাথে ম্যাচ করছে না, দেখলেই বোঝা যাবে এটা ব্রিড। ক্লিয়ার ব্যাপারটা? আপনি ব্রিড সবসময় রেড দিতে হবে তা না, আপনার ডিজাইন যদি রেড হয় তাহলে ব্রিডও যদি রেড দেন তাহলে কি মানাবে? মানাবে না, এটা মাথায় রাখতে হবে, ডিফারেন্ট কালারের ব্রিড দিতে হবে। এবার আসি, এটাকে আমাদের সাজাতে হবে, একটা ইম্পর্টেন্ট পার্ট, এটাকে সাজানো। কিভাবে সাজাবো? আমাদের গ্রুপ করতে হবে, এখানে গ্রুপ করতে পারি তো নাকি? যেমন ব্লিড, এটাকে একটা গ্রুপে রাখতে হবে এবং সেটার নাম দিয়ে দিতে হবে যেন ক্লায়েন্ট খুব সহজে বুঝতে পারে। এখানে আসলাম, একটা নাম দিতে হবে ব্লিড, গ্রুপটা করলাম, দেন ওকে দিলাম। মাথায় রাখতে হবে ব্লিডটা থাকবে সবার উপরে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে সবার নিচে, আর ভিতরের গুলোকে আপনি ইচ্ছে মতো 19-20 করতে পারেন, কোনটা উপরে, ডিজাইনকে উপরে দিলেন, টেক্সটকে নিচে দিলেন, সমস্যা নেই, এটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তবে এই দুটাকে মেনটেন করতে হবে, ব্লিড থাকবে সবার উপরে আর ব্যাকগ্রাউন্ড থাকবে সবার নিচে। এবার আসি, দেখেন এগুলো আসলে কি শেপ, এক ধরনের শেপ হতে পারে, বা আমি বলতে পারি এটা আমার ডিজাইন, সেটা বলতে পারি না, ডিজাইনও বলতে পারি। তাহলে এই দুটাকে আমি ধরতে পারি এটা আমার ডিজাইনের ভিতরে পড়ছে। তার সাথে মাঝখানে যে ছোট্ট একটা অবজেক্ট আছে, এটা কি? এটাও কিন্তু আমার ডিজাইন,
এটাও আমার ডিজাইন। চাইলে আমি এটাকে সবগুলো এই তিনটাকে একসাথে করে একটা গ্রুপে এনে বলতে পারি এগুলো আমার ডিজাইন, অথবা এগুলো আমার অবজেক্ট, অথবা এগুলো আমার শেপ। তিনটে যে কোনো ভাবে উপস্থাপন করতে পারেন আপনি। না এখানে করলে বাধ্য কোনো সমস্যা আছে? অবশ্যই সমস্যা আছে, গ্রুপগুলো সাজানো না থাকলে হার্ড রিজেক্ট। মূলে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দেওয়া যাবে। ঠিক আছে, বিরাট সমস্যা, এটা হার্ড রিজেক্ট হয়ে যাবে। অর্থাৎ আপনার এটা নেওয়ার পর ক্লায়েন্ট এডিটই করতে পারলো না। আপনি নিজে যদি ক্লায়েন্ট হতেন আপনি কি চাইতেন এখানে? অবশ্যই এমন একটা ফাইল চাইতেন যেটাকে আপনি খুব সহজে এডিট করতে পারবেন। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, এখানে আসি, আমরা একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি, যেহেতু অলরেডি আমাদের বিষয়টার উপরে বেজে গেছে। একটু দ্রুত যাওয়ার চেষ্টা করি, যে জিনিসগুলো বুঝি আমরা আসলে সেগুলো নিয়ে কোশ্চেন না করি। আমি বারবার এই রিকোয়েস্টটা করবো, এমন অনেক কোশ্চেন চলে আসে যে আমি শুনলে বুঝতে পারি সেটা জানে, সে এটা জানে, আমি শুনলে বুঝতে পারি, তারপরে কোশ্চেনটা করতে, এই ধরনের আননেসেসারি কোশ্চেন গুলো যেন না হয়। ঠিক আছে, এখানে আসলাম, আসার পরে তিনটাই আমার কি ডিজাইনের ভিতরে আসছে, তিনটাকে ধরলাম, এটা গ্রুপে নিয়ে আসলাম, এটাকে আমি দিতে পারি কি ডিজাইন। ডিজাইন দেন এটা হচ্ছে আমার টেক্সট। এই জায়গায় তো ক্লায়েন্ট তার কোম্পানির নামটা লিখবে, তার স্লোগানটা লিখবে, এটাই তো স্বাভাবিক নাকি? তাহলে এটাকে আমি একটা গ্রুপে রাখতেছি, ইউর টেক্সট হেয়ার, ইউর টেক্সট, শুধু টেক্সট, যে কোনো ফোল্ডারে নাম লিখে রাখতে পারি, আমি টেক্সট রাখতেছি। ক্লায়েন্ট কি সহজে বুঝতে পারবে না তার টেক্সট কি এডিট করতে হবে। এবার আসি পিএনজি, এটা কি আমার লোগোটা, তাই না? লোগোটাকে আমাকে একটা গ্রুপে রাখতে হবে, সেই গ্রুপের নাম দিয়েছি লোগো, ইউর লোগো। আসলাম, তার সাথে এই লেয়ারটার নামও চেঞ্জ করে দিতে হবে। এখানে কি লিখবো? ডাবল ক্লিক হেয়ার, ইউর লোগো প্লেস হেয়ার, অথবা ইউর লোগো হেয়ার, এই ধরনের কথাগুলো যেন সে বুঝতে পারে এখানে তার লোগোটা বসবে। আর এই যে হ্যাঁ, একই কথাই, আমি ওইটাই বলতেছি, ঘোরানো পেঁচানো কথা সবগুলো অ্যান্সার একটাই আসতেছে, ওইটাই। যে কোনো কথা আমরা লিখতে পারি যেন সে বুঝতে পারে। তার সাথে আরেকটা জিনিসকে ইনশিওর করতে হবে, সেটা হচ্ছে আমি এইখানে যা ইউজ করি, যত ইমেজ ইউজ করি, সবগুলো স্মার্ট অবজেক্ট হতে হবে। স্মার্ট অবজেক্ট না হলে সে আপনার জায়গায় তার লোগোটাকে ইউজ করতে পারবে না। বুঝতে পারলাম কি? কোন ইমেজ ইউজ করছেন, সেটা স্মার্ট অবজেক্ট না, আপনাকে সেটাকে সাথে সাথেই হয়তো ডিজাইন ভালো হলে সেটাকে সফট রিজেক্ট করা হবে, যদি ভালো না হয় হার্ড রিজেক্ট করে দিবে। যদি ডিজাইনটা আসলে ভালো হয়, যে বিক্রয় যোগ্য, সেক্ষেত্রে সফট রিজেক্ট করে আপনাকে বলে দিবে যে তুমি এই ডিজাইন ইমেজ গুলোকে চেঞ্জ করো এবং সেগুলোকে কি করো, স্মার্ট অবজেক্টে কনভার্ট করো। তাহলে এখানে আসি, এখানে লিখে দিচ্ছি ইউর লোগো। দেন এখানে গ্রুপ করলাম, ব্যাকগ্রাউন্ডটাকে একটা গ্রুপে রাখতেছি, সেটা নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে লক করা আছে ব্যাকগ্রাউন্ডটা অলরেডি, এখানে কি হচ্ছে গ্রুপে আসতেছে নাকি আনলক করে নিচ্ছি, কন্ট্রোল জি, এটা গ্রুপে রাখলাম ব্যাকগ্রাউন্ড। দেখেন তো, আগে যেরকম ছড়ানো ছিটানো ছিল আমার পুরো লেয়ারটা, এখন কি এডিট করা অনেক ইজি হয়ে গেছে না? আমার টেক্সট পরিবর্তন করা দরকার, কোথায় যাবে? এখানে। আমার লোগোটা দেওয়া দরকার, এখানে যাচ্ছে, খুব সহজে বুঝতে পারতেছি। আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ক্লায়েন্টকে যত ইজিলি মানে যত ভালোভাবে আপনি ক্লায়েন্টকে হেল্প করতে পারেন, যত ভালোভাবে উপস্থাপন করতে পারেন আপনার ডিজাইনটাকে, তত বেশি ভালো রেটিং পাবেন আপনি। আপনার রেটিংটার উপরে পরবর্তী সেলটা নির্ধারণ হবে। আপনাকে 2 স্টার রেটিং দিয়ে দিল ক্লায়েন্ট কেনার পরে, বললো যে এটাকে আমি ঠিকভাবে ইউজ করতে পারতেছি না, পরবর্তী আরেকটা ক্লায়েন্ট কি সেটা কিনবে না। তাহলে এখানে যত ভালোভাবে তাকে হেল্প করা যায় তত ভালোভাবে হেল্প করার চেষ্টা করব। এখানে আসার পর দেখেন আমরা আর কি করতে পারি, ইউজার ফ্রেন্ডলি আর কিভাবে করতে পারি আমি বলে দিচ্ছি। এখানে একটা করে দিতে পারি, যেমন সে ডিজাইনটা কি চেঞ্জ করবে, আমার সেই ডিজাইনটা দেখে আসলে পছন্দ করে কি সে ডিজাইন চেঞ্জ করবে না, সে চেঞ্জ করবে কি তার টেক্সট আর লোগো। এটাই তো আমি কি করছি, রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটাকে রেড করে দিলাম, এটাকে সেট করে দিলাম। দেখেন তার মানে কি, সবগুলো লেয়ার থেকে দুটো আলাদা, এই দুটো তুমি এডিট করবা। এই কথাটাকে আমি লিখে রাখবো আমার হেল্প ফাইলে। হেল্প ফাইলে কি থাকবে বুঝতে পারতেছি? হেল্প ফাইলে আমার এই কথাটা থাকবে যে আমার লেয়ার ফাইলের ভিতরে রেড সিম্বল দেওয়া যে গ্রুপগুলো আছে, তুমি এইসব জায়গায় এডিট করবা এবং তোমার যে টেক্সটটা আছে সেটাকে বসাবা, তোমার লোগোটা আছে সেটাকে বসাবা। এছাড়াও আপনি পারেন এটাকে রেড দিতে, এটা গ্রিন দিতে, তাহলে ওইখানে লিখবেন এভাবে, রেড সিম্বল দেওয়া যে গ্রুপটা আছে সেটাতে তুমি তোমার টেক্সট বসাও, গ্রিন সিম্বল দেওয়া যেটা আছে সেটাতে তুমি তোমার লোগো বসাও। ক্লিয়ার করতে পারলাম ব্যাপারটা? আমরা এইভাবে ইউজার ফ্রেন্ডলি করতে পারি। তার মানে কি, এটা না দিলে হবে না, আসলে না দিলেও হবে, সমস্যা নেই, তবে ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমাদের এটা দিতে হবে। ক্লিয়ার হলাম ব্যাপারটা? আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল ভিজিটিং কার্ডটা তৈরি করার প্রসিডিউর। এটা করলাম একটা পার্ট, আমরা এটাকে সেভ করে নিচ্ছি। হ্যাঁ করেন। হ্যাঁ, আরো বেশি ইউজার ফ্রেন্ডলি হলো, ব্লিডে থাকবে, সেটা ব্লিড গ্রুপে থাকবে, সেটা ব্লিডে থাকবে।
সবাই কি কোশ্চেনটা বুঝতে পারছেন? বুঝতে পারেননি। লাইক আমি চাচ্ছি যে ব্রিজ এই ধরনের এটা এ লিখতে, এই ব্রিজটা লিখে যদি আমি এটার উপরে উঠাই দিই, আমি এটাকে সবার উপরে নিয়ে যাচ্ছি, দেখেন আমি এটার উপরে উঠাই দিচ্ছি, ক্লায়েন্টের কি আরো সহজ হলো না এটা বোঝা? এটা টুল দেন এখান থেকে আমি কি করেছি বলে দিচ্ছি এটা আমার ব্রিজ। ক্লায়েন্টের কি আরো সহজ হলো না এটা বোঝা? সে বুঝে নিল, মানে ইউজার ফ্রেন্ডলি যত ভালোভাবে করা যায়। এবার এটাকে কি করবো, আমি ব্লিড গ্রুপে রাখবো। এখান থেকে আমি কি করতেছি, এটাকে ব্লিড গ্রুপে দিয়ে দিলাম, তাতেই হয়ে গেছে শেষ। এখান থেকে কারণ সে ব্লিডটাকে চেঞ্জ করবে না, তার লেখাটা চেঞ্জ করার দরকার নেই। এবার যদি অফ করে দেখে পুরো ব্লিডটাই অফ হচ্ছে, তাই না? ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা ঠিক আছে, এবার এটাকে সেভ করতেছি। আমি কি সেভ করলাম? হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করা আছে সেজন্য নিনি। আরো কিছু কাজ আছে, এরপরেও কিছু কাজ আছে, সেটা দেখাবো, সমস্যা নেই। ব্যাক পার্টটা তৈরি করলাম, এবার হচ্ছে আমার ফ্রন্ট পার্টটা তৈরি করতে হবে। আমি তো ফন্টটাকে এবার এই পাশেই তৈরি করে ফেলতে পারি, তাই না? আমার কি নতুন করে আরেকটা এরকম সেটআপ করার দরকার আছে? সেটআপ করে একই জায়গায় আমি ইচ্ছে করলেই সেটাকে তৈরি করে নিতে পারছি, কারণ আমার ব্লিড তৈরি করতে হচ্ছে না, ব্যাকগ্রাউন্ড ফোল্ডার তৈরি করতে হচ্ছে না, আমার ডিজাইনের জন্য আলাদা ফোল্ডার তৈরি করতে হচ্ছে না, সবকিছু করাই আছে, তাই না? আচ্ছা এবার আসি, আমরা এই জায়গায় বাকি কাজগুলো করব। এবার আমি আমার ফন্ট পার্টটাকে তৈরি করতেছি। আমি চাচ্ছি যে হ্যাঁ লোগোটা আমার এখানেই থাকবে, কিন্তু এবার কি থাকবে, একটু ছোট থাকবে। আচ্ছা এটাকে হয়তো এদিকে নিয়ে আসলাম, এবং আমার যে নেমটাকে আমি চাচ্ছি এই পাশে দিব। নেমটা হয়তো এবারে একটু ছোট করে দিতে পারি। যখন ছোট করতে গ্যাপটা একটু বেড়ে গেছে না, এবার এটাকে একটু কমাই নিই। আমার নাম এবং আমার ডেজিগনেশনটা হয়তো এখানে থাকবে। এটা আনার কারণ হচ্ছে আমি চাচ্ছি যে কি এখানে আমার ইমেজটাকে ব্যবহার করবো। আমি কেন ডিফিকাল্ট জিনিসগুলো দিচ্ছি, নর্মালি ভিজিটিং কার্ডে ইমেজ হয় না, কিন্তু এই ইমেজটাকে যদি ভিজিটিং কার্ডে বসাতে পারি, সেক্ষেত্রে কি আমি কি আমার প্লায়ারে বসাতে পারবো না? একই ওয়ে, একই সিস্টেম, সেখানে আমি ইমেজ দিয়ে দেখাচ্ছি, ছোট্ট একটা ইমেজ নিয়ে আসবো এখানে হয়তো বা। আচ্ছা ইমেজটা যদি থাকে সেটা কোন গ্রুপে থাকবে? ডিজাইন গ্রুপের ভিতরে, কারণ আমি একটা শেপ রাখবো অথবা এর ইমেজ রাখবো, আলাদা একটা গ্রুপ রাখবো, গ্রুপের বাইরে আমি সেটাকে নিয়ে যাই। এটা এখানে চলে আসলো, একটা লেয়ার বাইরে নিলাম। এই লেয়ারটা নিলাম কেন বাইরে, অর্থাৎ এর উপর এবার কাজ হতে থাকবে। অথবা আমি এখান থেকে যদি ডিলিট করে দিই, একটা শেপ নিই, রাউন্ডেড শেপ, এটার ভিতরে আমার ইমেজটা থাকবে, বাইরে চলে আসছে। ঠিক আছে, এখানে আসলাম। আমরা চাইলে এখান থেকে স্ট্রোকও দিয়ে দিতে পারতাম, স্ট্রোকটা হয়তো একটু আমরা ইফেক্ট থেকে দিয়ে দেখাতো। নর্মালি স্ট্রোক দেওয়া যায়, স্ট্রোক অফ করা যায় শেপ থেকে, সেটা আমরা জানি, আমরা ইফেক্ট থেকে দিয়ে দেখবো। এখানে আসলাম, এর সাথে চাচ্ছি ক্লিপিং মাস্ক করবো, এর ভিতরে ইমেজটা থাকবে, এরকম করা দরকার না? হ্যাঁ করতে হয়, ক্লিপিং মাস্কটা করার সিস্টেমটা থেকে আসি। আমরা একটা ইমেজ নিই, এই জায়গাটাকে একটু জুম করে উপরে নিয়ে আসলাম। ক্লিপিং মাস্ক করার সিস্টেমটা কি, যাকে ক্লিপিং মাস্ক করবো, যার দ্বারা মাস্ক করতে চাই সে থাকবে নিচে, রাইট বাটন ক্লিক করলাম, দেন ক্রিয়েট ক্লিপিং মাস্ক। এটার ভিতর দিয়ে ওটাকে দেখা যাচ্ছে, ক্লিক করতেছি, একটু ছোট করে নিই, দেখা যাচ্ছে। দেখেন এটা যখন দিলাম তখন কি হচ্ছে, দেখতে ভালো লাগতেছে না। যদি পাশে একটা স্ট্রোক থাকতো হয়তো একটু ভালো লাগতো, এরকম হতে পারে না? সেই স্ট্রোকটা দেই কোথা থেকে, আমরা ব্লেন্ড অপশন থেকে ইফেক্টটাকে দিতে পারি। এখান থেকে ব্লেন্ডে চলে যাচ্ছি, দেন স্ট্রোক, এটা অ্যাপ্রুভাল। ঠিক আছে, এখান থেকে কি কালারটা দেবো? ও আমি কি ইমেজে দিয়ে দিচ্ছি? ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখান থেকে ব্লেন্ড অপশন, দেন স্ট্রোক, এখানে এটাকে হয়তো আমি 2 পিক্সেল দিতে পারি, দেন কালারটাকে একটু হালকা কালার দিই, ওকে করলাম। এটা আমার ইমেজটা হতে পারে না, এটা এরকম ইমেজ থাকতে পারে। আচ্ছা এবার এটাকে আমার অবশ্যই করতে হবে, এটা গ্রুপে রাখতে, এটা স্মার্ট অবজেক্ট অলরেডি আছে, এটাকে একটা গ্রুপে রাখতে হবে। অর্থাৎ এর ইমেজ যেটা দিয়ে রাখবো এটা ফোল্ডারে রাখি, এবং এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি, এই গ্রুপের নাম থাকবে ইমেজ হেয়ার দিয়ে দিতে পারি। আচ্ছা তারপর আসে আর কি কি করা যেতে পারে, এখানে হয়তো আমাদের আইকন দিতে হতে পারে, আমাদের আদার্স টেক্সট গুলো দিতে হতে পারে। তো আমরা এখান থেকে কিছু একটা স্যাম্পল নিয়ে আসি।
কেন ব্যাকলিস্ট আমি সেভ করছি, এই যে আমি এই যে এবার যেটা করবো এটাকে আলাদা নতুন জায়গায় সেভ করবো, তাতে হয়ে যাবে। এখান থেকে আমি একটা বিজনেস কার্ডের ফন্ট নিয়ে আসি, তাতে কি হবে আমার টেক্সট গুলো আনতে সুবিধা হবে, অনেক সময় চলে যাবে তা না হলে লেখার জন্য। এই যে আমাদের এগুলো কি আইকন, যে কোনো জায়গায় আইকন ইউজ করতে হতে পারে। এখন আইকন গুলো কিভাবে ইউজ করবো, আইকন গুলো শেপ হতে হবে, অথবা অথবা ইলাস্ট্রেটর তৈরি করা একটা অবজেক্ট হতে হবে, বুঝতে পারতেছি। যেমন এই অবজেক্টটার কথা যদি বলি, দেখি এটা কিসে করা আছে, এটা নর্মালি কিসে করা আছে, এটা তো প্যাটার্ন চলে আসছে, আমরা আইকনে চলে যাই। যে আইকন গুলো দেখতে কেমন মনে হচ্ছে, স্মার্ট অবজেক্ট। আসলে কি স্মার্ট অবজেক্ট এগুলো না, স্মার্ট অবজেক্ট নর্মালি একটা আইকন স্মার্ট অবজেক্ট করে দিলে নেবে না, এটা আসলে ইলাস্ট্রেটরের একটা, আমরা এখন ডাবল ক্লিক করি দেখবেন ইলাস্ট্রেটর ওপেন হচ্ছে, খেয়াল করতেছি। এটা প্লেস করা, ইলাস্ট্রেটর থেকে প্লেস করা একটা ফাইল, এটাকে যত বড়ই করি যত ছোটই করি কোনো সমস্যা নেই। তার মানে আমরা ইলাস্ট্রেটরের কোনো আইকন বানায় সেটাকে নিয়ে আসতে পারবো। কিভাবে চাচ্ছি যে আমি এই আইকনটাকে ইউজ করবো, ড্রাগ করে এনে ধর এই জায়গায় ছেড়ে দিলাম, ছাড়ার পরে দেখেন অটোমেটিক ভেক্টর স্মার্ট অবজেক্ট নামে একটা অপশন হয়ে গেছে, ক্লিক করলে এটা ভেক্টর হয়ে গেছে। এই ধরনের ভেক্টর ফাইলগুলো আমরা সাপোর্ট করি, বাট নর্মাল একটা জেপিজি কে আপনি এনে রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিলে সেটাকে নেবে না, বুঝতে পারলাম কি? আচ্ছা বুঝলি, পিএনজি না, সেটা সাপোর্ট করবে না, আপনাকে ভেক্টর হতে হবে। মানে আগে ভেক্টর করে তারপরে আমি আচ্ছা এআই ফরম্যাটে, হ্যাঁ যদি এআই ফরম্যাটে করেন সেটা পারেন। এছাড়াও আমরা একটু দেখে নেই কি করতে পারি। তাহলে আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি না, আমি এআই ফরম্যাটে ভেক্টর করে তারপরে আমি এখানে ফটোশপে নিয়ে আসলে সমস্যা নেই। আচ্ছা এটা গেল একটা। অথবা এখন আমি ইলাস্ট্রেটর জানি না, অনেকে আছে আমরা ইলাস্ট্রেটর এখন ধরি, তাহলে কি করব? দেখেন এখানে অনেক শেপ আছে, আমরা কি খেয়াল করছি কাস্টম শেপ, এই জায়গায় একটু ক্লিক করে দেখি আমরা কি ধরনের শেপ পাই। দেখতেছেন এখানে দেখেন ফোন আইকন, হোম আইকন, মেসেজ আইকন, এ টু জেড সবকিছুই আছে। লাইক আপনি এই ধরনের একটা আইকন ইউজ করতেছেন, একটু ড্র্যাগ করে দেখেন তো আইকনটা কি শেপ না? এই ধরনের শেপ ইউজ করতে হবে। এই ধরনের লক্ষ লক্ষ শেপ আপনারা গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড করে এখানে এসে শেপটা কিভাবে লোড করবেন দেখেন, এই জায়গায় আমরা লোড শেপ নামে একটা অপশন পাই, এখানে লোড করে দেবেন। আপনাকে জায়গা দিয়ে বলে দেবে যে কোন জায়গা থেকে নিবা, এটাকে সিলেক্ট করে লোড দেবো, শেপটা চলে আসবে, শেপটা এখানে দেখা যাবে, এই শেপটাকে ইউজ করতে পারবে। বুঝতে পারলাম কি? ডাউনলোডের কথাটা আরেকটু বলেন। আমরা চাইলে এই ধরনের শেপকে, যেমন এখানে যে শেপ গুলো আছে এগুলো পছন্দের না, আরো সুন্দর সুন্দর শেপ চাই, আপনি জাস্ট গুগলে গিয়ে সার্চ করেন যে ফটোশপ, আপনার ধরেন মেসেজ শেপ দরকার, ফটোশপ শেপ ফর সরি মেসেজ শেপ ফর ফটোশপ, মেসেজ শেপ ফর ফটোশপ, এটা দেন দেখবেন যে চলে আসবে। আচ্ছা আমি বলছি কি শেপ ডাউনলোড করতে হবে, আমার কথাটাই ক্লিয়ার হয়নি? হ্যাঁ ফটোশপের শেপটা ডাউনলোড করবেন, শেপ ডাউনলোড করলে আসলে এখানে লোড করা যাবে। আপনি এটা জেপিজি দিলে লোড হবে, এখানে লোড হবে না। আমরা গুগলে গিয়ে একটু সার্চ করবো, আসলে আমরা দেখিনি কখনো যে আসলে শেপ করা ডাউনলোড করা যায় কিনা। আপনারা দেখেন ওইখানে লক্ষ লক্ষ শেপ আছে, অনেক সুন্দর শেপ, সেগুলোকে ইউজ করতে পারেন আপনারা। এছাড়াও নিজেরাও ক্রিয়েট করতে পারবেন নাকি শেপ তৈরি করতে? ইলাস্ট্রেটরে পারবেন, ফটোশপে পারবেন, সেখান থেকে নিয়ে আসতে পারবেন। আচ্ছা ব্রাশ তো আমরা ডাউনলোড করছি তাই না, ব্রাশ লোড করছি, তাহলে শেপ কেন ট্রাই করিনি? করছি, তাহলে কেন কোশ্চেন আসবে? এটা তো কোশ্চেন আসার কথা না। এখান থেকে লোড করে দিবেন, সেটা পিএনজি ফাইল না, পিএনজি ফাইল না। আচ্ছা আমরা আচ্ছা ঠিক আছে, আমরা শেপটাকে বুঝতে পারলাম, এখান থেকে ইউজ করতে পারতেছি, ডাউনলোড করে ইউজ করতে পারতেছি, তাছাড়াও কোথা থেকে ইউজ করতে পারতেছি, ইলাস্ট্রেটর থেকে ইউজ করতে পারতেছি। তারপরে যদি আপনার পিএনজি বা জেপিজি এখানে ইউজ করে এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে দেন, সেটা কিন্তু অ্যাপ্রুভাল না এবং সেটা হার্ড রিজেক্ট হবে। সেটা প্রত্যেকটা মার্কেটে সেটার জন্য আপনাকে হার্ড রিজেক্ট করবে, কারণ এটা যখনই প্রিন্টিং এ যাবে তখনই এটা নষ্ট হয়ে যাবে, অরিজিনাল শেপটা আসবে না। ক্লিয়ার কি ব্যাপারটা? এটাকে অবশ্যই আপনারা দেখে রাখবেন। ইলাস্ট্রেটর লাইক আমি কোনটা নিলাম, এই যে এটা একটা আইকন, এটাকে ডাবল ক্লিক করে আমি দেখাই। এই যে এই ধরনের একটা আপনি কি করলেন, শেপ তৈরি করলেন, কোথায় গেল এটা? ইলাস্ট্রেটর কেন আসবো, ইলাস্ট্রেটর কেন আসবে? আমি নিজে তৈরি করার জন্যই তো নাকি, তা না হলে ডাউনলোড করলে তো আমার ফটোশপই আছে, তাহলে কেন আবার ইলাস্ট্রেটর এসে ডাউনলোড করবো আর এখান থেকে ড্র্যাগ করে নেব? কিসের জন্য? আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার দরকার শেপ, বুঝতে পারতেছেন? আমার দরকার শেপ, যেন এটা প্রিন্টিং এ গেলে না নষ্ট হয়। আপনি ট্রেস করে দেন আর যেভাবে দেন। আচ্ছা ধরলাম আপনি এটা ট্রেস করে বানালেন,
ধরলাম আপনি এটা ট্রেস করে বানালেন, বানানোর পরে কিভাবে নিয়ে যাবেন দেখেন, এখানে জাস্ট ড্রাগ করে এখানে নিয়ে এসে ছেড়ে দেন। আপনি কোথায় ছাড়তে চাচ্ছেন, এখানে ছাড়তে চাচ্ছেন, দেন ছেড়ে দেন, এটা চলে আসছে ভেক্টর ফাইল, এটা অ্যাপ্রুভাল। বুঝতে পারলাম কি, এটা অ্যাপ্রুভ হবে। এখানে বড় ছোট করেন কোনো সমস্যা হবে না। হ্যাঁ বলেন। হ্যাঁ লক্ষ লক্ষ। আচ্ছা ঠিক আছে, বারবার এই জিনিসটা ক্লিয়ার করতে চেষ্টা করতেছে, ঠিক আছে, এই জায়গাটা প্রবলেম হয় বেশি। হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আচ্ছা একই জিনিসকে বারবার বলতে হচ্ছে, কিন্তু আপনারা বোঝার চেষ্টা করছেন না। বলতেছি যে আপনারা ইলাস্ট্রেটরে এটাকে ডাউনলোড করা যাবে না। আসলে ইলাস্ট্রেটরে ডাউনলোড করা যাবে না কেন, ডাউনলোড করা যাবে, কিন্তু ফটোশপে তো করা যাচ্ছে। আবার ইলাস্ট্রেটর করবো, এখানে রান করবো, সেগুলো বুঝতে হবে। এই ধরনের কোশ্চেন গুলো বারবার বলছে, এটাকে বাদ দিতে হবে, এসব কোশ্চেন করা যাবে না। আচ্ছা এখানে আসলাম, আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসি, শেপ তৈরিটা আমাদের হয়ে গেল। এখান থেকে আমরা আইকন যে শেপটা আছে সবগুলো এখানে নিয়ে আসবো। এটা দরকার নেই, এই যে দরকার নেই একটা ফাইল, এটাকে চাইলে কি করতে পারি, অফ করে রাখতে পারি, তাই না? এই ধরনের অফ করা ফাইল যদি থাকে সেক্ষেত্রে সব থেকে সব। বুঝতে পারতেছি, আমরা বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা জিনিসকে, এই জন্য অফ করা, কিন্তু এর কোনো কাজ নেই, আপনি দিয়ে দিলেন, কাজটা বাড়ালেন শুধু শুধু, দরকার নেই। এটা কি করবেন, ডিলিট করে দিবেন, সাথে সাথে ডিলিট। এটা দরকার নেই, এটা সাথে সাথে ডিলিট করে দেন। এগুলো আছে এখানে দেখেন, কালারটা আসলে ভালো বোঝা যাচ্ছে না। এটাকে নিয়ে আসতেছি এখানে। এবার আসি, এখানে দেখেন কালার ওভারলে ইফেক্ট দেওয়া আছে, আপনারা চাইলে কালার ওভারলে দিতে পারেন যে কোনো অবজেক্টের ভিতরে। এখানে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিই, এই ধরনের একটা কালার দিলাম, দেন ওকে করলাম। এটা কোনটাকে করে দিলাম না, এখানে এই শেপটা নেই, এটা হচ্ছে এটা, এটার উপর আমরা ইফেক্টটা দেই। আচ্ছা এই যে কালার ওভারলে, আমি চাইলে কিন্তু স্টাইলটাকে কপি করতে পারি, কপি লেয়ার স্টাইল, দেন আমি এটার উপরে পেস্ট করে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি, মেরে লাগবে, হ্যাঁ এখানে পেস্ট করে দিচ্ছি, একই স্টাইলটা সব জায়গায় পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা উপরে যেটা ছিল এটা কি আইকন ছিল, এটাকে আসা দরকার না, দরকার নেই, এটাকে আমি ডিলিট করে দিই। আচ্ছা এটা দরকার নেই, এটাকে ফেলে দিলাম, তার মানে এখানে নিয়ে আসলাম। এবার আসি টেক্সটে, আমি এখান থেকে টেক্সটটাকে নিয়ে আসি কপি করে, নাকি টেক্সটও লিখে দেখাতে হবে? আচ্ছা এখান থেকে আমি টেক্সটটাকে নিয়ে আসছি। এবার আসি আননেসেসারি যেগুলো আছে সেগুলোকে ফেলে দেবো। টেক্সট কোথায়, এটার ভিতরে চলে আসছে, টেক্সট ফোল্ডারটা কোথায়, এখানে, এটা একটা ঠিক আছে না, আচ্ছা এখান থেকে বের করে নাও। ও এটা টেক্সট, এটার ভিতরে চলে আসছে। এটা দরকার আছে কি, এটা দরকার নেই, এটা দরকার নেই, এটা দরকার নেই, জন ডো এটা দরকার নেই, আর এগুলো সবই দরকার আছে। হ্যাঁ এগুলো দরকার আছে তাই না। আচ্ছা এখানে আমি একটা স্টাইল অ্যাড করে দিই, কালার ওভারলে দিয়ে, কালার ওভারলে, দেন ওকে করলাম, ঠিক আছে। আর এগুলো যেগুলো আছে দরকার নেই, এগুলো সবগুলোকে ডিলিট করে দেবো। ডেজিগনেশন উপরেই আছে, এখানে আমি শুধুমাত্র এই টেক্সটটাকে নিলাম, ঠিক আছে। এখান থেকে এটার সাথে সেট করে নিই, ও ডেজিগনেশন রয়ে গেছে। আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার কি পার্ট, ফন্ট পার্টটা হয়ে গেল। তো এখানে আপনারা আদার্স যে জিনিসগুলো আছে যা যা আনতে চান সব কিছু আনতে পারেন। এবার দেখেন এটাকে সাজানো, এখানে আমার দুইটা টেক্সট ফাইল হয়ে গেছে, সেটাকে খেয়াল করছেন? তো দুইটা টেক্সট ফাইল অবশ্যই থাকা যাবে না, যে কোনো একটা টেক্সটকে আপনাকে বের করে নিয়ে আসতে হবে। এখান থেকে এটা যেহেতু কম আছে এটাকে আনগ্রুপ করে ফেলতেছি, এটাকে সবার উপরে নিয়ে যাবেন, দেন এখান থেকে এটাকে এটার ভিতরে নিয়ে আসলাম।
টেক্সট প্রুফ আলাদা হয়ে গেল। দেন ব্লিচ, ব্লিচটা কি এখানে থাকবে? এটা থাকবে সবার উপরে, এটা সবার উপরে নিয়ে গেলাম। তারপর কি থাকবে? আইকন, আইকন ফোল্ডারে সবগুলো আইকন আছে, ঠিক আছে, সবগুলো চেক করে নিলাম। দেন এখান থেকে ইমেজ, ইমেজটা এখানে আছে। ডিজাইন, ডিজাইনগুলো ফোল্ডারে ডিজাইন আছে। ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ডটা আছে। এর পাশাপাশি একটা জিনিস মাথায় রাখবেন, কখনো কোনো লেয়ার যেন লক না থাকে, কখনো কোনো লেয়ার যেন লক না থাকে। আচ্ছা, এবার আসি, এবার হচ্ছে আমাকে ডিজাইনটা কিন্তু কোনো একটা মকআপে সাজাতে হবে। মকআপে সাজিয়ে এটাকে উপস্থাপন করতে হবে। মকআপে শুধু সাজাতে পারবো সবাই না, মকআপে সাজাই করবে, নিজেরা ইচ্ছে মতো সেটাকে সাজাই করবে। এরপরে আসি, এখানে দেখেন মকআপে সাজানোর পর কি করব, যে ইমেজ গুলো আছে সেই ইমেজ গুলো আর রাখা যাবে না। এই পর্যন্ত ইমেজ ঠিক আছে, আপনাদের সব ফাইল ঠিক আছে। যখন ফাইলটা এবার আপলোড করবেন, এবার যদি আপলোড করেন তারপরে ভুল আছে, কোনো ইমেজকে রাখা যাবে না। হ্যাঁ, শুধু এই পর্যন্ত। আমি কেন এটাকে ডিলিট করছি না, এটাকে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করে নিচ্ছি। এটা ফন্ট দিয়ে দিই। হ্যাঁ, ও আচ্ছা, ফাইল থেকে সেভ এস না, কোথায় গেল? সেভ এস, হ্যাঁ, আচ্ছা আসছি ডেস্কটপ। ওকে, छोटा सा कोई काम उसने बोला আচ্ছা, এরপর এবার এটাকে আবার সাজিয়ে নেব। আচ্ছা, এটা যদি আমি ইমেজটাকে বাদ দিয়ে মকআপে সাজাই, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে? দেখতে ভালো লাগবে। এটাকে সাজিয়ে নেব এখন মকআপে। মকআপে সাজানোর পর, আমি মকআপে সাজানোর দেখালাম না কারণ সবাই আমরা পারি সেটা। মকআপে সাজানোর পর এবার দেখেন আরেকটু কাজ আছে। সেই কাজটা কি? কাজটা হচ্ছে এই যে ইমেজটা আছে, এই ইমেজটাকে রাখা যাবে না, এই ইমেজটাকে খালি করে ফেলতে হবে। এখানে আপনার ইমেজটা থাকবে না। কিভাবে খালি করতে পারি? এটা বর্তমানে স্মার্ট অবজেক্ট আছে, এটাকে কি করতে হবে? রাস্টারাইজ করে ফেলতে হবে, কারণ আমি না হলে এডিট করতে পারবো না। এখান থেকে কি করতেছি, এটাকে রাস্টারাইজ করে ফেলতে, রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ার, দেখেন রাস্টারাইজ হয়ে গেছে। এই জায়গায় আমি একটা কালার দিয়ে দেবো, যে কোনো একটা কালার, অথবা ব্ল্যাঙ্ক রাখতে পারি। চলে গেছে না? হ্যাঁ হ্যাঁ, মকআপ করার পর, তাহলে মকআপে যদি এরকম খালি থাকে, দেখতে কি সুন্দর লাগবে? এটা লাগবে না। কিন্তু শর্ত হচ্ছে মেইন ফাইলে থাকতে পারবে না। মেইন ফাইলে যদি না রাখি, তাহলে মকআপ করার আগে যদি বাদ দিয়ে দিই, তাহলে তো মকআপটা দেখতে ভালো লাগলো। মকআপের পরে গিয়ে এবার এটাকে করব, এটা করা শেষ, এবার আবার এটাকে স্মার্ট অবজেক্ট করে দেবো। বুঝতে পারলাম কি? এখানে সাদা কালার দেন, কালো কালার দেন, দুটোই গ্রহণযোগ্য। তবে ব্ল্যাকটা মানে ডিফারেন্ট একটা কালার যেন বুঝতে পারে, সেরকম একটা কালারকে দিয়ে দেবেন, তাহলে খুব বেশি ভালো হয়। এখানে আসলাম, এবার দেখেন আমার ফাইলটা তৈরি, এবার আপলোড করার মতো হয়ে গেছে। এক্ষেত্রে বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়েছে কিনা? এই একই ওয়েতে প্রত্যেকটা ফাইল আপনাকে তৈরি করতে হবে। যে জিনিসগুলো বেসিক জিনিসগুলো বললাম, এই বেসিক জিনিসগুলো সব জায়গায় আছে। আপনি প্লায়ারে যাবেন, ইমেজ রাখবেন, মকআপ করবেন, তারপর ইমেজটা থাকতে পারবে না, ইমেজটা বাদ। তারপরে আসি যে আপনি যে আমাদের লোগোটা ইউজ করছি, লোগোটাও কিন্তু থাকতে পারবে না, না, লোগোটাও থাকতে পারবে না। তবে ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে দেখি আপনার ডিজাইনটা যদি ভালো হয়, সেক্ষেত্রে লোগো কোনো সমস্যা নেই, লোগোটা ভিতরে থাকলে সেভ করার জন্য। কিন্তু ইমেজের ক্ষেত্রে কোনো প্রকার ছাড় নেই, কারণ লোগোটা হয়তো আপনার হতে পারে। যদি লোগোটা আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি এটাকে ব্ল্যাঙ্ক করার দরকার নেই। অথবা সেটাই তো বলে আসলাম এতক্ষণ, সেটাই বলে আসলাম যে মকআপ ফাইলের সময় ইমেজ থাকবে, মকআপ করা শেষ, ইমেজটা থাকবে না। ক্লিয়ার? হ্যাঁ, সেটাও থাকবে না, সেটাও ব্ল্যাঙ্ক থাকবে, কারণ ক্লায়েন্টের কাছে ইমেজটা নেই, এটা ক্লায়েন্টের ইমেজ না, সে এই জায়গায় তার ইমেজটাকে ব্যবহার করবে, সো আপনাকে খালি রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারেন? আচ্ছা, প্রত্যেকটা ফাইলে, প্রত্যেকটা মার্কেট প্লেসে এরকম কিন্তু, ঠিক আছে? এখানে আসলাম, এখান থেকে দুইটা ফাইলকে তৈরি করে ফেললাম, একটা ফন্ট, একটা ব্যাক। লোগোটা যদি আপনার তৈরি হয়, সেক্ষেত্রে সমস্যা নেই, থাকতে পারে। আর যদি অন্যের হয়, সেক্ষেত্রে এটাকে ব্ল্যাঙ্ক করে দেবেন। ক্লিয়ার ব্যাপারটা? হ্যাঁ, বলেন। ইলাস্ট্রেটরে সিমিলার ওয়ে আপনি অফসেট পাথ থেকে ব্রেক নিয়ে নেবেন এবং সেটাতে আপনার ডিজাইনটাকে দেখা দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসি, আমাদের দুইটা ফাইল তৈরি হলো, একটা ফন্ট, একটা ব্যাক। এবার এগুলোকে সাজায়, কিভাবে সাজাতে হবে? একটা ফোল্ডার করতেছি, সে ফোল্ডার নাম হচ্ছে মেইন পিএসডি। মেইন পিএসডির ভিতরে আমাদের দুইটা ফোল্ডার থাকবে, একটা হচ্ছে ফন্ট, একটা হচ্ছে ব্যাক।
এবার আসি ফন্ট। ফন্টটা কোথায় থাকবে? কন্টেন্ট। এটা হচ্ছে ব্যাক। ব্যাকটা কোথায় থাকবে? ব্যাক ফোল্ডারে। এটা হচ্ছে মেইন পিএসডি। ব্যাপারটা কি বুঝতে পারলাম? আমি এখানে সাজায় দেখাচ্ছি এগুলোকে। তার পাশে বলছিলাম যে আমাদের জি ফাইলে আর কি কি থাকবে, ওইটা এভাবে চলে আসছে না, ইনফরমেশন রিডমি। এবার আমি আসি ইনফরমেশন ফাইলে কি থাকে আর রিডমি ফাইলে কি থাকে। এই হচ্ছে আমাদের ইনফরমেশন ফাইলটা। ইনফরমেশন ফাইলে থাকবে হচ্ছে আপনি কি কি করছেন। আপনার ফার্স্ট হচ্ছে আপনার বিজনেস কার্ডটার অবশ্যই নাম দিবেন এবং সেটা কত ডিপিএ সেটা এখানে ক্লিয়ার করে নেবেন এবং তাকে শুরুর দিকে এটা কি আসলে ফিট করতে পারবে কিনা, এডিট করতে পারবে কিনা, এই ধরনের কিছু কনফার্মেশন দিবেন। তারপর আপনার ফিচার গুলো যেগুলো আছে সেগুলোকে আপনি উঠিয়ে ধরবেন, ইজিলি সে এডিট করতে পারবে। সিএমএকে কালার 300 ডিপিআই প্রিন্ট রেডি এসব কথাগুলো থাকবে, আপনি যেভাবে ভালোভাবে উপস্থাপন করতে পারেন। এরপর ফাইল ইনক্লুড, কি কি ফাইল এটার সাথে আছে, কতটা পিএসডি আছে এখন, 2টা না 8টা? 2টা। ইনফরমেশন ফাইল আছে, একটা রিডমি ফাইল আছে, একটা রিডমি ফাইল অথবা হেল্প ফাইল, দুটা যে কোনো একটা নাম দিতে পারেন। তারপর ফন্ট ইউজ, এখানে আপনার ফন্টটাকে দিয়ে দিতে হবে যে কি ফন্ট আছে। এখানে মিরার ফন্ট হচ্ছে ডিফল্ট ফন্ট তার লিখে রাখছি, যদি সেটা না হয় অন্য ফন্ট হতো কপি করে এখানে লিঙ্কটাকে পেস্ট করে দিতাম। সাপোর্ট, এখানে আসার পর যে আপনি কি ধরনের সাপোর্ট দিবেন এই ধরনের একটা কথাকে লিখে রাখবেন। ক্রিয়েটিভ ডিভাইজার প্রোফাইলে আপনি কাজ করবেন, তাহলে তুমি আমাকে এখান থেকে হায়ার করে নিতে পারো এবং আমাকে এটার এডিটের কাজটা তুমি দিতে পারো, এই ধরনের একটা আপনি তাকে মেসেজ প্রোভাইড করে দিলেন। এটা থাকবে ইনফরমেশন ফাইল। ক্লিয়ার ব্যাপারটা? আর এই ফাইলটা দিয়ে দেবো, আপনি একটু পড়ে নেবেন, ঠিক আছে? এরপরে আসি যে রিডমি, এখানে কি থাকবে। রিডমিতে হচ্ছে যে সে কিভাবে এটাকে এডিট করবে, একটু আগে কথাটা বলে আসছি যে কিভাবে এডিট করবে সেই জিনিসগুলোকে এখানে বলে দিবেন। আপনি বলে দিতে পারেন এভাবে তুমি ফাইলটা ওপেন করতে হবে, ফন্টটাকে ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে ইনস্টল করো। এবার তুমি চাইলে এটাকে এডিট করতে পারো। এডিটে যেতে হলে তোমাকে এই রেড সিম্বল দেওয়া আছে যে গ্রুপটাতে সেটাকে যেতে হবে এবং তোমার ডেজিগনেশন এবং তোমার নামটা এখানে দিয়ে দেবে। এই ধরনের কথাগুলো স্টেপ বাই স্টেপ দিয়ে দেবেন, যত সুন্দরভাবে উপস্থাপন করা যায়। চাইলে এখানে আপনি একটা পিডিএফ ফাইলও দিতে পারেন চিত্র সহকারে। আচ্ছা, এবার আসি এই দুইটা থাকবে এখানে, এই দুইটা এবং এটা, এই তিনটা মিলে কোথায় চলে যাবে? জিপ ফাইল। সেন্ড টু, অবশ্যই কোনো প্রকার সফটওয়্যার দিয়ে না, উইন্ডোজের ডিফল্ট যে জিপার আছে সেই জিপার দিয়ে আপনাকে করতে হবে। সেন্ড টু তে গিয়ে আমরা কনফারেন্সে চলে যাচ্ছি, এখানে আসে এটার নাম দিতে হবে মেইন, জাস্ট মেইন দিয়ে আসলো। এটা আমার মেইন ফাইল, এটা আমার মেইন ফাইলের যে সেকশনটা আছে এখানে চলে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? স্ক্রিনশট, সেই ফোল্ডারে কি থাকবে আমরা একটু এখান থেকে দেখে নিই। স্ক্রিনশট না, ফন্ট টাইপ ডেমো ফাইল, এখানে স্ক্রিনশট ফোল্ডারটা নেই, এখান থেকে দেখে দিই। ক্লাস 1 বিজনেস কার্ড, লাইক স্ক্রিনশট একটা ফোল্ডার, এই ফোল্ডারের ভিতরে নামগুলো এইভাবে লিখবেন। আপনি তো 5টা স্ক্রিনশট দিতে পারেন, 01 স্ক্রিনশট, 02 স্ক্রিনশট, 03 এভাবে দিয়ে দিবেন। স্ক্রিনশট গুলো কি আমরা এখান থেকে একটু দেখে নিই। এটা ভিজিটিং কার্ড, মকআপে সাজানোর পরে তো এরকম দেখা যায়, এটা একটা স্ক্রিনশট। এই দেখেন আরেকটা মকআপে সাজালো, এটা আরেকটা স্ক্রিনশট। এটা আরেকটা মকআপে সাজালো, এটা আরেকটা স্ক্রিনশট। সেগুলোকে নাম দিতে হবে 01, 02, 03 দিয়ে, মাথায় রাখবেন জিনিসটা। এবং সেটাকে কি রাখবো? স্ক্রিনশট নামে একটা ফোল্ডার রাখবো। আচ্ছা, এবার এটাকে কপি করে আমি ডেস্কটপে দেখাচ্ছি। এটাকে একটা জিপ করতে হবে, সেন্ড টু কন্টেন্ট, স্ক্রিনশট হিসেবে নাম থাকবে মেইন স্ক্রিনশট। দুইটা হলো, এটাকে নিয়ে আসতে। এরপর আর কি লাগবে? দুইটা ফাইল হয়ে গেল। একটা ইমেজ প্রিভিউ লাগবে, একটা থাম্বনেইল লাগবে। থাম্বনেইলের সাইজ কত? 150 বাই 150। ইমেজ প্রিভিউটার সাইজ কত? উইথ 740, হাইটটা আনলিমিটেড। সেটা আপনারা মকআপ দিয়ে সাজিয়ে নেবেন। ক্লিয়ার কি ব্যাপারটা? ফাইলগুলো কি তৈরি করতে পারবেন? সবগুলো ফাইল আপলোড। আর কোন ধরনের কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে। তো এখন একটু বসতে হবে আপনাকে, বসতে না, মিনস হচ্ছে যে মনির ভাই কথা বলবে একটু আপনাদের সাথে, আমি দেখে দিচ্ছি। ভিডিওটা অফ করেন।